মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন সরকারের সঙ্গে আলোচনায় 3 দিনের সফরে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এক ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, জুনে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর চীন অথবা ভারতে হতে পারে। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসায় তিস্তা পানির ন্যায্য হিস্যা পাওয়ার বিষয়ে আশাবাদও প্রকাশ করেন মন্ত্রী। এদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি থেকে সরে আসার কোনো সুযোগ নেই বলে জানালেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বাণিজ্য সহকারী ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দল 3 দিনের সফরে এখন ঢাকায়। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে দুই দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করেন তারা। দীর্ঘ 1 ঘন্টার বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের করা চুক্তিটি বাংলাদেশের পক্ষে কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টা চলছে। আপনি ইচ্ছা করলে চুক্তি রাখলেন, চুক্তি শেষ করে ফেললেন, ব্যাপারটা এরকম না। এটা তো দুইটা ব্যক্তির চুক্তি না, দুইটা রাষ্ট্রের চুক্তি। আর যে কোনো চুক্তি দুইটা পক্ষের মধ্যে হয়, এবং দুইটা পক্ষ যখন কোনো একটা বিষয়ে আলোচনা করে, তো সংশ্লিষ্ট পক্ষ তো তার জিনিসগুলিকে সুবিধা পাওয়ার জন্য চেষ্টা করে। ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের অনুকূলে চুক্তিটাকে কাজে লাগাতে পারি, সেটি হবে আমাদের আগামী দিনের প্রচেষ্টা। সেখান থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করতে আসেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী জানান, অন্যান্য দেশের তুলনায় চুক্তিটি ভালো হয়েছে। আমরা তো একা এই চুক্তি করি নাই, বিশ্বের অন্যান্য দেশগুলো করেছে। ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, অন্যান্য যারা চুক্তি করেছে তাদেরটা পাশে নিয়ে পাঠ করলে পরে আপনি জিনিসটা ভালো করে বুঝবেন। মন্ত্রীর 3 দিনের চীন সফরের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা নিয়েও আলোচনা হবে দুই দেশের। আমাদের নতুন সরকারের তরফ থেকে এটা হচ্ছে চীনের প্রথম সফর। অবশ্যই তিস্তার কথা হবে। এটা আমাদের সেই অঞ্চলের মানুষের মরণ বাঁচানোর বিষয়, এবং এটা আমাদের সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার আমরা পূরণ করব। প্রধানমন্ত্রী আমাদের সব বড় বড় বন্ধু দেশের সঙ্গে যে আমাদের সম্পর্ক দৃঢ়তর করার জন্য ওনার কমিটমেন্ট আছে। পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় আসায় তিস্তা পানি বন্টন চুক্তি আলোর মুখ দেখবে বলেও মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। তারা কি ভাবছেন, কি করবেন, সেটা তারা যদি না জানান, তাদের মাইন্ড রিড করার কাজ আমার না। প্রত্যাশা থাকবে যাতে করে এই চুক্তিটা যেটা হয়েছিল তখন, সেটা আমরা বর্তমান পরিস্থিতিতে সেটা আমরা কনসিডার করতে পারি কিনা, কিন্তু সেই জন্য তো বসে থাকা চলবে না। আমাদের কাজ আমাদের করতে হবে। তবে ক্ষমতার পালা বদলে বাংলাদেশে পুশিন হলে সরকার ব্যবস্থা নেবে বলে দৃঢ়তার সাথে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা সেটা কড়া প্রতিবাদ দিয়েছি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসা বাংলাদেশের জন্য খুব একটা স্বস্তিদায়ক হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে করে বাংলাদেশে সীমান্ত এলাকায় রোহিঙ্গা সহ মুসলিমদের পুশিন বাড়তে পারে বলে মনে করছেন তারা। তবে কূটনৈতিক তৎপরতা বাড়াতে পারলে তিস্তা ও গঙ্গার পানি বন্টন চুক্তির দীর্ঘমেয়াদী সমাধানের সুযোগ দেখছেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। আমি আহ্বান করেছি রাষ্ট্রবাদী মুসলিমদের, আপনারা আসুন, আপনাদের তেজপাতা করে রেখেছে মমতা ব্যানার্জি। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এসব বক্তব্য অনেকেই হাস্যকর মনে করতেন, কিন্তু মুসলিম বিরোধী বাংলাদেশকে কটাক্ষ করা বক্তব্যগুলো যে পশ্চিমবঙ্গের মানুষ গিলেছেন তার বড় প্রমাণ বিধানসভার ফলাফলে। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের মসনদে বিজেপি। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি। মোদির দলের বাংলা জয়ের পেছনে বিভিন্ন কারণ ব্যাখ্যা করছেন বিশ্লেষকরা। 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকার দরুন তার বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া উঠেছে, এবং তার দলের কর্মী, নেতা, মন্ত্রীদের সম্পর্কে দুর্নীতির অভিযোগ প্রবল ছিল। ক্ষোভের বহিঃপ্রকাশ ছাড়াও আরেকটি বড় কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অনুপ্রবেশকারীদের সমর্থন করছেন,
তাদের জায়গা করে দিচ্ছেন যেখানে হিন্দুরা বঞ্চিত হচ্ছে। রাজনৈতিক রেটরিক হিসেবে তারা ব্যবহার করেছে সস্তা কিছু জনপ্রিয়তা আদায়ের জন্য, কিন্তু তার মানে এই না যে তারা লোকজন ধরে ধরে পাঠিয়ে দিবে। ওটা তো আর তো সহজ না, বাংলাদেশ কিছু করে বসে থাকবে। বিজেপির যে নীতি বা তাদের যে আদর্শ, এটার সঙ্গে অধিকাংশ মানুষ তারা অ্যালাইন করেছে, যার কারণে এখানে বিজেপির একটা উত্থান আমরা দেখলাম। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় 2200 কিলোমিটার সীমান্ত রয়েছে। দুদেশের ভাষা সংস্কৃতিরও রয়েছে মিল। প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় আসায় বাংলাদেশের উপর কী প্রভাব পড়তে পারে তা নিয়ে চলছে আলোচনা। বাংলাদেশের প্রভাবটা আমার কাছে মনে হচ্ছে খুব ইতিবাচক কিছু হবে না। ইতিবাচক কিছু হবে না যে বিজেপি তো তার পলিসি থেকে সরে আসবে না। অ্যান্টি বাংলাদেশি, অ্যান্টি মুসলিম, এই কার্ডটা তারা খেলতেই থাকবে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে প্রভাব নিশ্চিতভাবে নির্বাচন করবে, কারণ ভারতের দিক থেকে বলা হয় যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় যেখানে জামায়াত ইসলামীরা জয়ী হয়েছে, তার বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের সীমানার অভ্যন্তরে সেই জায়গাগুলোতে দেখা গেছে যে বিজেপি জয়লাভ করেছে, অর্থাৎ ধর্মীয় মেরুকরণ করা গিয়েছে। অবশ্য কিছুটা আশার আলো দেখছেন বিশ্লেষকরা, কারণ মমতা ব্যানার্জির অজুহাতে 15 বছর ধরে আটকে আছে তিস্তার পানি বন্টন চুক্তি। চলতি বছর শেষ হচ্ছে গঙ্গার পানি বন্টন চুক্তিও। কেন্দ্র এবং রাজ্যে একই দলের সরকার থাকায় পানি বন্টন চুক্তির আলোচনা এগিয়ে নেওয়া সহজ হবে বলে মনে করছেন অনেকেই। এতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকার কারণে তিস্তা নদীর চুক্তি করা যায়, ফলে এখন ভারতীয় জনতা পার্টি কেন্দ্রেও রয়েছেন, রাজ্যেও রয়েছেন। সুতরাং আমরা আশা করতে পারি যে তিস্তা নদীর চুক্তি সম্ভাবনা প্রবল। আমি মনে করি না যে তিস্তার যে পানি চুক্তি এটা মমতা আটকে রেখেছিল। মমতাকে দিয়ে ভারত সরকার একটা গেম খেলেছে, যে কেন্দ্রীয় সরকার বরাবর দেখাতে চেয়েছে দেখো আমরা তো রাজি, কিন্তু পশ্চিমবঙ্গ রাজি হচ্ছে না। ভারতের কেন্দ্রে যে দল, সেই দলই এখানে, সেটা আমি ইতিবাচক হিসেবে দেখছি। হ্যাঁ, তাদের নীতির মধ্যে বড় রকমের পার্থক্য থাকবে না, এটা বোঝা সহজ হবে আমাদের। কেন্দ্রের সাথে যদি আমাদের ভালো সম্পর্ক থাকে তাহলে এখানেও কোনো সমস্যা তৈরি হবে না। বিশ্লেষকরা এও বলছেন ভারতের সাথে সম্পর্ক নির্ভর করবে বিএনপি সরকারের কূটনৈতিক তৎপরতার উপর। স্ট্র্যাটেজি ঠিক করা। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশের সাথে ভারত আগামী 1 বছরে স্থানীয় সরকারের নির্বাচনগুলো সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন LGRD মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সম্মেলনের 3য় দিনে অংশ নিয়ে তিনি একথা জানান। এতে প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা জানান, দেশের প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সশস্ত্র বাহিনী। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী দেশে বিদ্যুৎ সংকট নেই জানিয়ে বলেন, যান্ত্রিক ত্রুটি ও সঞ্চালন জটিলতায় লোডশেডিং হচ্ছে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের 3য় দিনেও বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে মতবিনিময় হয় জেলা প্রশাসকদের। এ সময় 3 বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। ইলেকশনের প্রশংসার দাবিদার সম্পূর্ণ আপনাদের, এই জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সরকারের সকল কর্মপরিকল্পনা এবং কর্মসূচির বাস্তবায়নের জন্য আপনারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। পরে গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা জানান, পেশাদারিত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আরও শক্তিশালী সশস্ত্র বাহিনী গঠনে সরকার বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনাগুলো ছিল সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করার যে বিষয়গুলো জেলা প্রশাসকদেরকে জানা উচিত, সেই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে আমরা অবহিত করেছি। দ্বিতীয় অধিবেশনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে জেলা প্রশাসকদের সহায়তা চাওয়া হয়েছে। এই দুর্নীতি বা এই অনিয়মগুলোর আগামীতে আমরা সেগুলোর সুষ্ঠু তদন্ত করব এবং ভবিষ্যতে যাতে এটার রিপিটেশন না হয় কোনো সময়, সেটাও আমরা নিশ্চিত করব। এদিন ডিসি সম্মেলনে যোগ দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, দেশে কোনো বিদ্যুৎ সংকট নেই। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ স্লিপ করলে ওই ফল্ট লোকেট করতে টাইম লাগে। যন্ত্র যদি হঠাৎ করে খারাপ হয়ে যায় তাহলে তো আমার সিস্টেম থেকে কিছুটা পাওয়ার তো চলে যাবে, তখন তো আমাকে লোডশেডিং দিতে হবে। তেলের কোনো সংকট কখনোই হয় নাই,
এখনও হবে না, কখনোই হবে না। বিদেশে শ্রমিক পাঠানোর নামে দালাল চক্রের প্রতারণা বন্ধে জেলা প্রশাসকদের তৎপর হওয়ার তাগিদ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমরা স্কিলড এবং সেমি স্কিলড লেবার আমরা বিভিন্ন দেশে আমাদের পাঠাতে চাই, এবং যেটার দুটো কাজ হবে, একটাতে আমরা আরও বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং একই সাথে ইললিগাল মাইগ্রেশনটাও বন্ধ করা যাবে। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জানান, বিগত সরকারের সময় স্থানীয় সরকারের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে, সেগুলো তদন্ত করা হবে। 15 বছরে ইনফ্যাক্ট স্থানীয় সরকারের যে মূল যেটা একটা কমিউনিকেশন যেটাকে বলি, এই জায়গাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে ব্যাপক আপনার দুর্নীতি হয়েছে। সেই বিষয়গুলো আমরা আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা তদন্ত করব। এ সময় আগামী 1 বছরের মধ্যে স্থানীয় সরকারের নির্বাচনগুলো সম্পন্ন করা হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেষ্টা করব 1 বছরের মধ্যে আগামী সমস্ত টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির অভাবনীয় জয়ের পর এখন আলোচনার কেন্দ্রে কে হচ্ছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী। দলটির পক্ষ থেকে আগে কোনো নাম ঘোষণা করা না হলেও শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, নিশীথ প্রামাণিক এবং নারী নেত্রী রূপা গাঙ্গুলিও রয়েছেন আলোচনায়। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। ভারতের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসনের অবসান ঘটালো ভারতীয় জনতা পার্টি বিজেপি। 294 আসনের লড়াই শেষে ম্যাজিক ফিগার 79 পার করেছে দলটি। আর মাত্র 81টি আসনেই থমকে গেছে ঘাসফুল শিবির। আর কংগ্রেস 2টি এবং সিপিএম পেয়েছে 1টি আসন। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারণার সময় বারবার বলেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে কোনো ভূমিপুত্র বা বাঙালিকেই মুখ্যমন্ত্রী করা হবে। বিজেপি দলীয় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক ধাপ এগিয়ে বলেছিলেন, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন একজন আমিষভোজী। রাজ্যে দলের ভিত্তি মজবুত করার লক্ষ্যে বিজেপি একজন শক্তিশালী নেতাকেই বেছে নেবেন, এমনটাই বলছেন সমর্থকরা। রেকর্ড ভেঙে সেখানে একজন নারীকেও প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী বানাতে পারে বিজেপি। দলের প্রভাবশালী নারী নেত্রীদের মধ্যে অগ্নিমিত্র পাল এবং মহাভারতে দ্রৌপদী চরিত্রে অভিনয় করা রূপা গাঙ্গুলিও আলোচনায় রয়েছেন। এছাড়া বিরোধী দলীয় নেতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, নিশীথ প্রামাণিক ও দিলীপ ঘোষও আলোচনায় রয়েছেন। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। 2013 সালের 5 ও 6 মে শাপলা চত্বর সহ দেশের বিভিন্ন স্থানে অভিযানে নিহত 58 জনের পরিচয় শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এর মধ্যে শাপলা চত্বরে 32 জন, নারায়ণগঞ্জে 20 জন, চট্টগ্রামে 5 জন এবং কুমিল্লায় 3 জন নিহত হন। শাপলা চত্বর ট্র্যাজেডির 13 বছর পরও দোষীদের বিচার হয়নি। এ অবস্থায় তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আগামী 7 জুন দাখিল করা হবে তদন্ত প্রতিবেদন। বিস্তারিত তহিদুর রহমান নিশানের রিপোর্টে। 2013 সালের 5 ও 6 মে হেফাজতে ইসলামের কর্মসূচিতে শাপলা চত্বর সহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় নিহতদের পরিচয় শনাক্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মোট 58 জন নিহতের তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সব মিলিয়ে আমরা এই পর্যন্ত প্রায় 58 জনের নিহত হওয়ার ঘটনা আমরা শনাক্ত করতে পেরেছি, তাদের পরিচয় আমরা পেয়েছি। তিনি জানান, ওই সময় রাজধানীর প্রবেশ মুখে অবস্থান নেয় হেফাজত কর্মীরা। পরে শাপলা চত্বরে সংঘর্ষ ও অভিযানকে ঘিরে হতাহতের এই ঘটনা ঘটে। এর মধ্যে শাপলা চত্বরে 32 জন, নারায়ণগঞ্জে 20 জন, চট্টগ্রামে 5 জন এবং কুমিল্লায় 3 জন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। তৎকালীন সরকারের উদ্দেশ্য ছিল যে এই ইসলামিক এই গ্রুপটাকে একেবারেই নিধন করে দেওয়া, এরকম থাকতে পারে। এ ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে। নিহতদের পরিবারের বক্তব্যও ইতিমধ্যে নেওয়া হয়েছে প্রসিকিউশনে। হেফাজত ইসলামের সদস্যরা যারা খুনের শিকার হয়েছেন, প্রত্যেক পরিবারের সদস্যদের বক্তব্য আমরা নিয়ে আমাদের তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা আসামিদের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার সরাসরি নির্দেশে এ অভিযান চালানো হয় বলেও ইঙ্গিত দেন চিফ প্রসিকিউটর। সরকারের
একদম সুপিরিয়র কমান্ড যিনি দিয়েছেন সরকার প্রধান থেকে শুরু করে তৎকালীন বাহিনী প্রধান, কমিশনার, পুলিশ কমিশনার সহ অনেকে এটার সাথে জড়িত থাকতে পারে। আগামী 7 জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। কার্যকলাপের প্রতিবাদে তারা তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা।